হ্যালো ভিউয়ার্স, আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছি প্রবাহ তড়িতের প্রথম পার্ট, আজকে দ্বিতীয় পার্ট। আজকের এই দ্বিতীয় পার্টে যে বিষয়গুলো নিয়ে আমি বলবো তা হলো ওহমের সূত্র, রোধের ধারণা এবং তার সংক্রান্ত কিছু সমস্যা, রোধাঙ্কের ধারণা এবং রোধের নির্ভরতা। তো শুরু করা যাক আজকের ক্লাস। ওকে, আমরা ক্লাস দশম শ্রেণী লেভেল থেকে শিখে এসেছি ওহমের সূত্র। চলো, ওহমের সূত্রটা কি না, বলছি কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে কখন? যদি এই রকম দুটো বিন্দুতে, অর্থাৎ এই দুটো বিন্দু থেকে প্রবাহ হচ্ছে, আই প্রবাহ হচ্ছে, এই প্রবাহটা হবে তখন যদি এ এবং বি বিন্দুতে বিভব, ভি এবং ভিবি কি বিভব, কার বিভব অফ এ এবং বি, বিভব ভি এ বিন্দুর বিভব, ভিবি বি বিন্দুর বিভব, এই দুটো বিন্দুর বিভব প্রকাশ করছে ভি এ ভিবি দ্বারা। যদি এই দুটো বিন্দুর মধ্যে বিভব বের পার্থক্য থাকে, অর্থাৎ যদি সমান না হয়, ভি এ গ্রেটার দ্যান ভিবি যদি হয়, তাহলে অর্থাৎ এ বিন্দুর বিভব বি বিন্দুর থেকে বেশি হয়, তাহলে এ থেকে বি এর দিকে প্রবাহ হবে। আর যদি ভি এ ইজিক্যাল টু ভিবি হয়, তাহলে আই ইজিক্যাল টু 0, এটা বলছে। তাহলে আই ইজিক্যাল টু 0 বিভব পার্থক্যটা যখন, তাহলে এটা সমান মানে ভি এ মাইনাস ভিবি ইজিক্যাল টু 0, দেন আই ইজিক্যাল টু 0। তাহলে যত বিভবের এই পার্থক্য বাড়বে তত প্রবাহ বাড়বে। তাহলে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রা পরস্পরের সমানুপাতিক। ক্লিয়ার হলো বিষয়টা? এই বিন্দু এবং এই বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য হলেই এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ হবে। তড়িৎ প্রবাহ এটাও হতে পারে স্পেশালি কি সবসময় এ থেকে বি এর দিকে হয় না, কখন কোন বিন্দু থেকে কোন বিন্দুর দিকে হবে না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হবে। আচ্ছা, এটা প্রথম দিকে আমি আলোচনা করে দিয়েছি যে কেন এদিক থেকে এদিকে তড়িৎ প্রবাহ হয়। আমরা যদি আগের ভিডিও দেখতে চাই তাহলে উপরে আই বাটনে গিয়ে ক্লিক করলে আগের ভিডিওটা দেখেই ভিডিওটা আসতে পারো। ওকে, তো কি বললো না, বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি, এটা কি বিভব পার্থক্য যদি না থাকে তাহলে প্রবাহ হবে না। যত বিভব পার্থক্য বাড়বে প্রবাহ মাত্রাও বাড়বে, অর্থাৎ প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ পরস্পরের কি সম্পর্কে থাকে? সমানুপাতিক সম্পর্কে থাকে। তাহলে এই বিভব পার্থক্যটাকে যদি আমরা ভি দ্বারা ডিফাইন করি, ভি ভ্যারিজিয়াস অফ আই, তাহলে ভি সমানুপাতিক চিহ্ন তুললে আমরা একটা আর চিহ্ন নিয়ে আসছি। আর কি? আর মানে রমেন না, আর মানে রেজিস্ট্যান্স মানে রোধ, আর হলো রোধ, অর্থাৎ রোধের একটি ধারণা পেলাম। কি পেলাম? রোধ কি পেলাম এই ইকুয়েশন থেকে? ভি বাই আই, অর্থাৎ এইটা ওহমের সূত্রের গাণিতিক রূপ। ওহমের সূত্রের গাণিতিক রূপ কি বললো না, বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রা পরস্পরের সমানুপাতিক। যদি সমানুপাতিক হয় তাহলে ভি ভ্যারিজিয়াস আই এবং ভি ইকুয়ালস টু আর আই। ওকে, ক্লিয়ার? ওকে ওকে ওকে, চলো তাহলে এই কনসেপ্টটার বেস করে আমরা একটা কথা বলতে পারি। কি কথা? না, কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ, এই যে অনুপাত, অর্থাৎ বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা অনুপাতটাকে একটা রাশি পেলাম যেটাকে আমরা বলছি রোধ। এই হিসাবে কিন্তু ওহমের সূত্র থেকে, তবে এই সূত্রটা অ্যাপ্লিকেবল এই ক্ষেত্রে কতগুলো জিনিস আরও কিন্তু ধ্রুবক থাকে। এক, তাপমাত্রা এবং ভৌত অবস্থা। কার মধ্য দিয়ে প্রবাহ হয়? এটা কি না পরিবাহী না হলে এটা কি ধরনের প্রবাহ, কি তড়িৎ পড়েছিলাম আমরা আগের চ্যাপ্টারে? ইলেকট্রোস্ট্যাটিক্স, অর্থাৎ স্থির তড়িৎ পড়েছিলাম। এবিটা কি পরিবাহী। তাহলে পরিবাহীর তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা কিন্তু স্থির থাকলে এটা সম্ভব। এবার এই কনসেপ্টটা আমি আসবো।
তাহলে কী পেয়েছি আর ইজিক্যাল টু ভি বাই আর। অ্যাকচুয়ালি এটাকে আরেকভাবে আমি সংজ্ঞা বলতে পারি কি, যে ধরো এটা একটা পরিবাহী, এটাকে এরকমভাবে বলা যায় যে ধর্মের জন্য প্রবাহ মাত্রা বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয় তাকে আমরা রোধ বলি। হচ্ছে, চলো এই ইকুয়েশনটা পেয়েছি, ইকুয়েশনটা আমি লিখে রাখলাম ভি সমান আর আই। এই যে ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনটা কি আগে পেয়েছি, বা এই যে রোধ, এই বিষয়টা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমি আসবো। রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, হয়েছে এটা ক্লিয়ার? এটা বুঝবার জন্য আগের চ্যাপ্টারের আমরা লাস্ট যে আলোচনাগুলো ছিল, মানে আগের দিনের পার্ট 1-এর যে আলোচনা, সেই আলোচনাতে কী কী বলা ছিল সেগুলো আরেকবার রিক্যাপচুলেশন করছি আমরা সেই জায়গাটাতে। যদি এই ডিরেকশানগুলো কেমন নামানো হয়েছিল জানতে চাও তাহলে তোমাকে আগের ভিডিওটা দেখতে হবে। বিচলন বেগ বের করেছিলাম এরকম, ভিডি ইজিক্যাল টু ইভি বাই টুয়াইস ml ইন্টু টাও। টাও কী ছিল? রিল্যাক্সেশন টাইম ছিল। আচ্ছা, ভিডি কী ছিল? ভিডি ছিল বিচলন বেগ। আর কি ছিল? ক্যাপিটাল ভি, এই ভিটা কী ছিল? বিভব পার্থক্য। হয়েছে? আচ্ছা, আর এম কী ছিল? ইলেকট্রনের ভর। এল কী ছিল? পরিবাহীর দৈর্ঘ্য। ই ছোট হাতের এইটা কী ছিল? ইলেকট্রনের আধান। টাও কী ছিল? রিল্যাক্সেশন টাইম। ক্লিয়ার? বেরিয়েছিল আমাদের ক্ষেত্রে এরকম একটি কনসেপ্ট। অর্থাৎ এই কনসেপ্টটা থেকে আশা করি সমস্যা নেই। যদি প্রথমেই ভিডিওটা দেখছো, আবারও বলি সেই ভিডিওটা দেখে এসো। আচ্ছা, তো আমরা পেয়েছি এরকম, যার মধ্যে ভি ছিল, এই ভিটা ছিল বিভব পার্থক্য, ই ছিল ইলেকট্রনের আধান, এম ইলেকট্রনের ভর, এল পরিবাহীর দৈর্ঘ্য, টাও রিল্যাক্সেশন টাইম। হোয়াট ইজ রিল্যাক্সেশন টাইম? দেখো আরেকবার বলে নিই, আমরা আগের ক্লাসে বলেছি, একটা ইলেকট্রন একটা পজিটিভ কণার সাথে সংঘাত ঘটালো, এখান থেকে ছুটে গিয়ে আবার এসে আরেকটা পজিটিভের সাথে সংঘাত ঘটালো। তাহলে এই যে এই 1 নম্বর সংঘাত, এই 2 নম্বর সংঘাত, দুটি সংঘাতের মধ্যে যে সময়টা তারা সংঘাত ঘটাচ্ছে না, অর্থাৎ বিশ্রামে আছে, সংঘাত থেকে বিশ্রামে আছে, দ্যাট ইজ সেটাকে বলা হচ্ছে কি রিল্যাক্সেশন টাইম। এটা একটা। আবার এখানে ঘটালো, এই দুটো টাইম যে সবসময় সমান হবে তো নয়, এখান থেকে এইটা যে টাউটা, এটা গড রিল্যাক্সেশন বলা হচ্ছে টাইম। রিল্যাক্সেশন সময়, গড রিল্যাক্সেশন সময়, বিরতিকাল। হয়েছে? ক্লিয়ার? এইবার আমি এই ইকুয়েশনটাতে এই জায়গাটা পেয়েছিলাম, ভিডি ইজিক্যাল টু ইভি বাই টুয়াইস ml। হয়েছে? এবারে আরেকটা জিনিস পেয়েছিলাম, প্রবাহ মাত্রা সমান বিচলন বেগের সাথে এরকম একটা রিলেশন পেয়েছিলাম। এই ইকুয়েশনটাতে ভিডির জায়গাটা বসিয়ে দিয়ে এরকম একটা ইকুয়েশন পাচ্ছিলাম। কি পাচ্ছিলাম? বিভব প্রভেদ ভি সমান 2ml বাই n স্কোয়ার টাও এ ইন্টু আই। ওকে, দেখো এইটা সেম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আর সমান কি পেয়েছি? আর সমান কি পাচ্ছি? আর সমান পাচ্ছি 2ml বাই n স্কোয়ার টাও ইন্টু এ। এক্ষেত্রে এটাকে আমরা বলি রো, এটা এল, এটা এ। এই যে রো এটা পাচ্ছি তাহলে টুয়াইস এম বাই এন স্কোয়ার ইন্টু টাও। এটাকে কি বলছি? রোধাঙ্ক। এটাকে বলছি রোধাঙ্ক। দেখো এম ভর কার? ই এর ভর। ই কি? ই এর আধান, অর্থাৎ ইলেকট্রনের আধান। টাও রিল্যাক্সেশন টাইম। আচ্ছা, এন
একক আয়তনে ই সংখ্যা। এই যে কথাগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটাই স্থির একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে। প্রথমত কথা, এম তো সবসময় স্থির, ই তো সবসময় স্থির, বাট এন এবং ই এই দুটো টার্ম অর্থাৎ একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এবং রিল্যাক্সেশন টাইম এই দুটো কিন্তু একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে স্থির। তার মানে এটা কিন্তু একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে স্থির, একটা পরিবাহীর ক্ষেত্রে এটা কিন্তু স্থির হচ্ছে। তাহলে আর হচ্ছে কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? এল এবং এ। এল কি ছিল? এল ছিল পরিবাহীর দৈর্ঘ্য, এল ছিল পরিবাহীর দৈর্ঘ্য। এ কি ছিল? পরিবাহীর প্রস্থচ্ছেদ। তাহলে পরিবাহীর প্রস্থচ্ছেদ হয়েছে। তাহলে রো আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? আর নির্ভর করছে আর ভ্যারিজিয়াস এল এবং আর ভ্যারিজিয়াস এ এবং আর ভ্যারিজিয়াস আরেকটা বিষয়, সেটা আমি পরে আসছি। তাহলে কি হচ্ছে? আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? আর নির্ভর করছে দৈর্ঘ্যের উপর। দৈর্ঘ্যের সাথে কীরকম সম্পর্কে থাকছে? সমানুপাতিক সম্পর্কে থাকছে। আর কি সম্পর্কে থাকছে? এখানটাতে ক্ষেত্রফলের সাথে কি, প্রস্থচ্ছেদের সাথে কীরকম সম্পর্কে থাকে? ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকছে। আমরা বলি রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কীরকম করে নির্ভর করে? দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, দৈর্ঘ্য কমলে রোধ কমবে। আচ্ছা, আর প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক। দৈর্ঘ্য কমলে প্রস্থচ্ছেদ যদি বাড়ে তাহলে রোধ কমবে, প্রস্থচ্ছেদ কমলে রোধ বাড়বে। হয়েছে। এইভাবে কিন্তু রোধটা নির্ভর করে, রোধ এই বিষয়ের উপর নির্ভর করে। এটা এই ইকুয়েশন থেকে আমরা পেয়েছিলাম। এবারে আমরা এই যে নির্ভর করে এ সংক্রান্ত আমরা দু একটা প্রবলেম আমরা করব। তার আগে এখানে ইকুয়েশনটা একটু লিখে রাখি। এখানে ইকুয়েশনটা আমরা একটু লিখে রাখি। যা পেয়েছি আর সমান পেয়েছি রো এল বাই এ হয়েছে। আচ্ছা, রো সমান পেয়েছি 2m বাই n স্কোয়ার টাও। আচ্ছা, দুটো একটা প্রবলেম করি আমরা। সাধারণত এরকম প্রবলেম থাকে। প্রথম প্রবলেম কি বলছি? প্রবলেমটা বলা হচ্ছে যে একটা পরিবাহীর ক্ষেত্রে দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হলো। একই পরিবাহীর দৈর্ঘ্য যা দৈর্ঘ্য ছিল তার দ্বিগুণ করলে রোধ কত হবে? এরকম একটা প্রবলেম দেওয়া হয়েছে। দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। ধরো একটা পরিবাহী যার দৈর্ঘ্য ছিল এল, এখন দৈর্ঘ্য কত হয়েছে? টুয়াইস এল। পরিবাহীটা একই আছে, টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। আচ্ছা, এই যে কনসেপ্টটা বলা হলো, এই কনসেপ্টটাতে একটা জিনিস বুঝতে হবে কি, এইখানে যতটা মেটেরিয়ালস ছিল এইখানে ঠিক ততটাই আছে, অর্থাৎ আয়তনটা দুটো ক্ষেত্রেই যতটা স্থান জুড়ে ছিল এইখানটাতে ততটাই আছে। তার মানে যা আয়তন ছিল এখানে এবং এখানের আয়তন কি হবে? সেম। যদি আয়তন সেম থাকে তাহলে প্রস্থচ্ছেদটা কী হতে হবে? পরিবর্তন হতে হবে। তাহলে এখানের তারটার তুলনায় এখানে তারটার প্রস্থচ্ছেদ আলাদা। ধরে নিচ্ছি এখানে প্রস্থচ্ছেদ এ, এখানে প্রস্থচ্ছেদ এ ড্যাশ। অর্থাৎ আয়তন যখন একই আছে, তার মানে যেহেতু টেনে বড় করা হয়েছে, তাহলে জুড়ে নয়, টেনে বড় করা হয়েছে, তাহলে কিন্তু তার প্রস্থচ্ছেদের পরিবর্তন হবে। অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন হলে প্রস্থচ্ছেদের পরিবর্তন হবে, কারণ আয়তন এবং প্রস্থচ্ছেদ যদি আয়তনটা যেহেতু স্থির আছে। আচ্ছা, তাহলে এই অবস্থায় আয়তন কত? এল ইন্টু এ। এই অবস্থায় আয়তন কত? টুয়াইস এল ইন্টু এ ড্যাশ। দু ক্ষেত্রে আয়তন সমান, তাহলে এ ইজ ইকাল টু এ ড্যাশ। তাহলে এ ড্যাশ এবং এর মধ্যে রিলেশন কি হচ্ছে? এ ড্যাশ ইজ ইকাল টু এ বাই 2। তাহলে কি হলো দেখো, এক্ষেত্রে দৈর্ঘ্যটা কি হচ্ছে? দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে। প্রস্থচ্ছেদটা তাহলে কি হলো? হ্রাস পেল। তাহলে তারটা কি হবে? তারটা সরু হয়ে যাবে। হয়েছে। এবারে আসি আমি, ধরো আর প্রথম ক্ষেত্রে R1 ইজ ইকাল টু রো অফ এল বাই এ। দ্বিতীয় ক্ষেত্রে R2 ইজ ইকাল টু রো অফ টুয়াইস এল। দৈর্ঘ্য হয়েছে, তারপরে এ ড্যাশ হয়েছে। বুঝতে পারছি? দ্যাট ইজ দ্য ইকুয়েশন। আর ইজ ইকাল টু রো ইন্টু এল বাই এ, আর 2 ইজ ইকাল টু রো ইন্টু টুয়াইস এল বাই এ ড্যাশ।
তাহলে রো ইন্টু টোয়াইস এল, এ ড্যাশ কত বেরিয়েছে এ বাই টু, তাহলে দাঁড়াচ্ছে 4 রো এল বাই এ, দ্যাট ইজ ইকুয়াল টু কত ছিল R1, কত বেরোলো R1, অর্থাৎ কত গুণ হয়ে যাচ্ছে পূর্বের 4 গুণ হয়ে গেল। বলো প্রশ্নটা ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? তারটাকে টেনে যখন আমি বড় করছি, প্রাথমিক আয়তন এবং অন্তিম আয়তন সেম, প্রস্থচ্ছেদ আয়তন কীভাবে বের করছি, প্রস্থচ্ছেদ ইন্টু দৈর্ঘ্য করলে আমরা আয়তন পাবো। অ্যাকচুয়ালি এটা যদি চৌমাকৃতি ধরনের পাই আর স্কোয়ার ইন্টু এল, পাই আর স্কোয়ার মানে প্রস্থচ্ছেদ ইন্টু এল। ক্লিয়ার? আচ্ছা হয়েছে, চলো এরপর আর একটা প্রবলেম করি, ছোট ছোট প্রবলেম আমরা দেখে নিই কেমন হচ্ছে। ছোট ছোট প্রবলেম, 4 গুণ হলো। আচ্ছা, যা দৈর্ঘ্য ছিল আমি করে নিই ওটা, যা দৈর্ঘ্য ছিল তার n গুণ করলে, টেনে ছিল, টেনে তার n গুণ করলে, টেনে হয়েছে, টেনে n গুণ করছো। চলো আবার করি, তাহলে এটা ছিল এল, এখন হয়েছে NL, আগে ছিল আয়তন ভি, এখনও আয়তন ভি, আগে ছিল প্রস্থচ্ছেদে, এখন হয়েছে প্রস্থচ্ছেদে ডাস্ট, তাহলে ভি ইজ ইকাল টু এল ইন্টু এ, এখানে ভি ইজ ইকাল টু এন এল ইন্টু এ ড্যাস্ট, দুটো সমান, তাহলে এন এল ইন্টু এ ড্যাস্ট ফার্স্ট করছি, তাহলে এ ড্যাস্ট সমান হচ্ছে এ বাই এন, প্রস্থচ্ছেদটা কত হলো পূর্বের প্রস্থচ্ছেদের 1/n গুণ। আচ্ছা, তাহলে R1 ছিল কি, R1 ছিল রো ইন্টু এল বাই এ, এখন R2 হয়েছে রো ইন্টু এন ইন্টু এল বাই এ ড্যাস্ট, এ ড্যাস্ট কত বেরিয়েছে এন এল বাই এ ইন বাই এন, তাহলে দাঁড়াচ্ছে এন স্কোয়ার ইন্টু রো এল বাই এ, দ্যাট ইজ ইকুয়াল দাঁড়াচ্ছে এন স্কোয়ার ইন্টু R1। কি পেলাম মারাত্মক জিনিস পেলাম, দারুণ জিনিস পেলাম। কি পেলাম, যদি কি কনক্লুশন টানবো এখানে আমরা, কি পেলাম না, যদি তারকে টেনে যত গুণ করবে পরের রোধটা হবে যত গুণ করেছো তার স্কোয়ারের n1। একটু আগে আমরা করেছি, দ্বিগুণ করেছিলাম, পূর্বের রোধ যা ছিল তার 2a স্কোয়ার অফ R1 দ্যাট ইজ ইকাল টু 4 অফ R1। দেখো n গুণ মানে যত গুণ করবে তার স্কোয়ার, 4 গুণ হয়েছিল আগের প্রবলেমটা। তাহলে আমরা এখানে আরেকটি কনক্লুশন পেলাম, আরেকটি জায়গা পেলাম, যেটা আমাকে প্রবলেম করবার ক্ষেত্রে এমসিকিউ পাঠের ক্ষেত্রে প্রচুরভাবে খেয়াল রাখতে হবে। যেটা কি পেলাম না, যত গুণ আমাকে করতে বলবে, যত গুণ আমাকে করতে বললো তার স্কোয়ার গুণ, অর্থাৎ যদি আমাকে টেনে n গুণ করা হয় তাহলে R2 ইজ ইকাল টু হবে n স্কোয়ার অফ R1 হয়েছে। যদি আমাকে এবারে বলে 10 গুণ করা হয়েছে, টেনে 10 গুণ করা হয়েছে, করে নাও, টেনে 10 গুণ করা হলো, এক কথা এমসিকিউ পাঠে প্রশ্ন দেওয়া হয়েছে, কি করবে, এমসিকিউ পাঠে প্রশ্ন দেওয়া হয়েছে, একটি তারকে টেনে 10 গুণ করা হয়েছে, কী হবে উত্তর, আগের রোধ ছিল বলে দিচ্ছে 3 ওহম, একটি তারকে, একটি রোধকে 3 ওহম টেনে 10 গুণ করলে তার রোধ কত হবে, তাহলে তুমি কী করবে, দ্যাট ইজ R2 ইজ ইকাল টু 10 গুণ স্কোয়ার ইন্টু 3, তার মানে 100 ইন্টু 3 দ্যাট ইজ ইকাল টু 300। কত সময় লাগলো, 5 সেকেন্ড বা 6 সেকেন্ড। দ্যাট ইজ এই কনসেপ্টটা দিয়ে এমসিকিউ পারে অনেক সময় পরীক্ষাতে এরকম প্রশ্ন থাকে, 1/n গুণ করা হলো, অর্ধেক করে দেওয়া হলো, কী হবে, ধরো এটা রোধ ছিল 12 ওহম, অর্ধেক করে দেওয়া হলো, তাহলে কী হবে, R2 ইজ ইকাল টু কত গুণ করেছো, 1/2 গুণ, তার স্কোয়ার ইন্টু কত হবে R1 দ্যাট ইজ ইকাল টু 1/4 ইন্টু 12, কেন কত হবে 3 ওহম। ওকে ক্লিয়ার, চলো এরপরে আসছি, এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে, নোট ডাউন করেছো, চলো আরও প্রবলেম আমরা কয়েকটা করি, চলো এবারে একটু ঘুরি, এল দিয়ে করলাম, এবারে একটা প্রবলেম, 3 নম্বর প্রবলেম। কী বলছে, ধরো তোমাকে এরকম একটা ঘনক দেওয়া হয়েছে, এরকম একটা ঘনক দেওয়া হলো, হয়েছে, ঘনক দেওয়া হয়েছে, দিয়ে বলা হচ্ছে এই দৈর্ঘ্যটা A,
এই উচ্চতাটা সি হয়েছে, এই এই হয়েছে, এইটা এইটা বলে দেওয়া হলো বি হয়েছে। ক্লিয়ার? এরপরে ঘনক দেওয়া হয়েছে। সিম্পল প্রবলেমটা দেখো কি বলা হচ্ছে, একটি এইটার মধ্যে দিয়ে এই দিকে প্রবাহ হচ্ছে, এরকম, বুঝতে পেরেছো? এদিকে প্রবাহ হচ্ছে, আই প্রবাহ হচ্ছে, এরকম একটা ঘনক দেওয়া হয়েছে এ বি সি। এবার বলা হচ্ছে প্রবাহটা এদিকে হচ্ছে, তাহলে এটার রোধ নির্ণয় করো। ঠিক আছে, এটার রোধ নির্ণয় করো। এটা যে মেটেরিয়ালস তার রোধাঙ্ক বলে দেওয়া হলো, রোধাঙ্ক বলে দেওয়া হলো রো, রোধাঙ্ক বলে দেওয়া হয়েছে রো। চলো ভাবো কি করবে, চলো 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 ভাবো, ভেবেছো? দেখো পারলে কিনা। তাহলে এরকম প্রবাহ হচ্ছে, এই যে পরিবাহীটা, এর রোধ নির্ণয় করতে বলেছে, দ্যাট ইজ আর সমান কি জেনেছো, রো ইন্টু দৈর্ঘ্য বাই প্রস্থচ্ছেদ। চলো তাহলে এটাতে যখন প্রবাহ হচ্ছে তখন এর প্রস্থচ্ছেদ কোনটা, এইটা, দৈর্ঘ্য কোনটা, এইটা, তাহলে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে বি। দেখো কত দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, আমি যখন তার দেখেছিলাম এটা দৈর্ঘ্য, আর এটা ছিল প্রস্থচ্ছেদ, এটা প্রস্থচ্ছেদ। এক্ষেত্রে প্রস্থচ্ছেদ কত হচ্ছে, এ ক্রস সি, তার মানে এসি। ও ও ও, বলো ক্লিয়ার হয়েছে? রোধ নির্ণয় করতে বলেছে, তাহলে এর রোধ কত, রোধ হবে, সিম্পল প্রশ্ন, বলো একটু মাথায় ঢুকেছে ঢুকেছে ঢুকেছে? চলো এটা তোমাদের জন্য থাকলো, আমি কমেন্ট বক্সে চাইব উত্তর পেতে। প্রবাহটা এরকম নয়, প্রবাহটা বললো এই রকম। 1 নম্বর কমেন্টের উত্তর C1, কমেন্টের উত্তর দেবে C1, কমেন্ট নাম্বার 1, যেটাতে যখন প্রবাহটা এই রকমে হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আর ফাইন্ড আউট করো। যদি এটা বোঝা গিয়ে থাকে তাহলে ঠিক আছে, হয়েছে। চলো নেক্সট আসছি আমরা। হ্যাঁ তাহলে হলো, চলো এবারে বলছি এইরকম একটা পরিবাহী দেওয়া আছে, এবারে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে কীরকম না, এটা ধরো মাঝখানটা খালি, এরকম এইরকম অংশটা দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই পরিবাহীটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে এল, আর এর অন্তর্ব্যাসার্ধ বলে দেওয়া হলো R1, বহিঃব্যাসার্ধ বলে দেওয়া হয়েছে R2, আর পরিবাহীটার পরিবাহীর রোধাঙ্ক বলে দেওয়া হলো রো। এবারে তোমাকে বলা হয়েছে এরকম পরিবাহীর ক্ষেত্রে তোমাকে বলে দেওয়া হলো রোধ নির্ণয় করো। চলো ফাইন্ড আউট চেষ্টা করো। দেখো তাহলে প্রবাহটা হচ্ছে এরকম, ওপর দিয়ে মাঝখান দিয়ে, মানে এই রকম জায়গা দিয়ে ভাবো, এই রকম এইটা ছাদ, তাহলে এই রকম জায়গা দিয়ে প্রবাহটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে রোধ নির্ণয় করতে বলো। তাহলে আমি কি বলেছি, রোধ আর সমান রো ইন্টু এল, কতটা, এতটা দৈর্ঘ্য যাচ্ছে, প্রস্থচ্ছেদ কোনটা না, এই অংশটার প্রস্থচ্ছেদ, এই অংশটার প্রস্থচ্ছেদ কীভাবে বেরোবে না, পাই অফ R2 স্কোয়ার মাইনাস পাই অফ R1 স্কোয়ার পাই R2 স্কোয়ার। চলো এরপরে আরেকটা একটু ভালো প্রবলেম করে নিই, একটু ভালো প্রবলেম আমরা করে নেব, দেখব। দেখো दिमाग वाला प्रॉब्लम, सॉरी এর দৈর্ঘ্য এল, তবে প্রবাহটা হচ্ছে এই রকম দিকে, এইখানে
ব্যাসার্ধ বলে দিয়েছে এ, এইখানটার ব্যাসার্ধ বলে দিয়েছে বি। এবারে তোমাকে বললো যে এই পরিবাহীটার রোধ কত হয়েছে, যার ক্ষেত্রে মেটালটা তৈরি তার রোধাঙ্ক বলে দিয়েছে রো। এরকম জাতীয় প্রবলেম, অর্থাৎ এক্ষেত্রে সুষম প্রস্থচ্ছেদ নয়, যত প্রবাহটা বাম থেকে ডানের দিকে যাচ্ছে প্রস্থচ্ছেদটা পরিবর্তন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এ জাতীয় প্রবলেম করতে গেলে আমরা এটা দেখতে কেমন, লাইক অ্যাজ এ সিলিন্ডার, কিন্তু তার ক্ষেত্রে প্রস্থচ্ছেদটা আস্তে আস্তে বাড়ছে। আমি একটা স্লাইস কেটে নিলাম, এরকম একটা দেখতে কেমন লাগবে, সিম্পল একটা চাকতির মতো লাগবে, ঠিক আছে। এরকম একটা চাকতি কেটে নিয়েছি, চাকতির কথা এলিমেন্টারি, আমরা চাকতি এরকম একটা ধরে নিয়েছি, ঠিক আছে, যেটা এই বিন্দু থেকে আর দূরত্বে আছে, হচ্ছে আচ্ছা। এবারে আমরা বলছি যে এই যে পরিবাহীটা আমরা নিলাম, এই পরিবাহীটার ক্ষেত্রে আমরা ওকে, তাহলে এরকম একটা এলিমেন্টারি ধরে নিয়েছি, যার ব্যাসার্ধ আমরা ধরছি আর, এরকম একটা চাকতি নিয়ে নিয়েছি, চাকতিটার ক্ষেত্রে যার ব্যাসার্ধটা আমরা ধরে নিচ্ছি কত বললাম আর, এবং এটা বেধটা কত ধরে নিচ্ছি, এরকম কতটা, এটা ডিএক্স বেধের, ডিএক্স বেধের। তাহলে এটা ধরো এরকম একটা চাকতি, এটা বেধ আর এটা ব্যাসার্ধ, তো এটা যদি এরকম হয় তাহলে এই চাকতিটার ক্ষেত্রে যতটা ক্রস করলো এদিক থেকে এই চাকতিটাকে, তাহলে সেটা তাহলে দৈর্ঘ্য, তাহলে ওই চাকতিটার জন্য ছোট্ট অংশের রোধ আমি ডিআর ক্যালকুলেট করলাম, ওই রকম ছোটো 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 রোধগুলোকে যোগ করে দিলে আমি পুরোটা রোধ পাবো। তাহলে ওই চাকতির ওই এলিমেন্টারি ক্ষুদ্র যে অংশটা ধরে নিয়েছি, ক্ষুদ্র অংশ বা চাকতি নিলাম, যার বেধ কত বলছি ডিএক্স, ব্যাসার্ধ কত বললাম ব্যাসার্ধ আর, তাহলে ওই অংশের রোধ, ওই অংশের রোধ কত ডিআর সমান রো অফ কত, যখন এদিকে যাচ্ছে তখন এই বেধটাকে ক্রস করছে, দ্যাট ইজ ইজিক্যাল টু ডিএক্স বাই এই চাকতির প্রস্থচ্ছেদ কত, পাই অফ ব্যাসার্ধ আর ধরেছিল পাই আর স্কোয়ার। তাহলে ওই চাকতির রোধটা বেরোলো, কিন্তু রোধটাতে ইন্টিগ্রেশন করব, ডিএক্সও ভেরিয়েবল আরও ভেরিয়েবল। আমার টার্গেট থাকবে যে কোনো একটাকে আমরা কনভার্ট করব, কোনটাকে কনভার্ট করব, মানে এক্সটাকে আরে না আরটাকে এক্সে। দেখো কীটা পরিবর্তন হচ্ছে, এখানে ছিল ব্যাসার্ধটা এ, এখানে বি, আরটা কি ব্যাসার্ধ, তাহলে আমি ব্যাসার্ধটাকে যদি কনভার্ট করে দিই ইন্টিগ্রেশনটা এ থেকে বি অবধি করতে পারবো, তাহলে আমার টার্গেট হবে এই ডিএক্সটাকে আর এ কনভার্ট করে নেওয়া। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এই অংশটাতে আমি করছি, এটা এই উপরের পার্টটাকে আমি একটি ছবিতে আঁকছি, এটা ছিল এ, এটা হয়েছে বি, হয়েছে, আচ্ছা এটা এই রকম আছে। আচ্ছা এইখানটা থেকে সমান করে এরকম অংশ আমি যদি একটা কেটে নিই, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা ধরে নিই, এই পুরোটা ছিল বি, এই পুরোটা হচ্ছে গিয়ে বি, এইখান থেকে এতটা, এটা হচ্ছে গিয়ে বি, এইটা কত, এটা এ, তাহলে এইটা কত বি মাইনাস এ। এবারে বলো তাহলে এই যে এইটার ক্ষেত্রে আমি কি পাচ্ছি, ট্যান অফ থিটা কি পাবো, লম্ব বি বাই এ ভূমি, দেখো এল, এই পুরোটার দৈর্ঘ্য কত এল। আচ্ছা আরেকটু ভাবি, এটাকে যদি আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে নিই, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই বরাবর কি ওয়াই, এই বরাবর কি এক্স। আচ্ছা এইটা যদি একটা সরল লেখা হতো, এইটা তাহলে আমি ইকুয়েশন কি লিখতাম, ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি। বলো ক্লিয়ার হয়েছে? ট্যান থিটা ইজ ইকাল টু ক্লিয়ার। আচ্ছা এবারে বলো এই ট্যান থিটা যদি হতো সেটাই ওই সরলরেখাটার গ্রেডিয়েন্ট প্রবণতা হতো, প্রবণতা কি।
তাহলে এই এক্স এবং ওয়াই, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা স্ট্রেট লাইন, তার ইকুয়েশনটা কিন্তু ওয়াই এম এক্স প্লাস সি। আচ্ছা, এই বরাবর কী নির্দেশ করা হচ্ছে এক্ষেত্রে এই বরাবর নির্দেশ করা হচ্ছে আর। এটা অ্যাকচুয়ালি ওয়াই অক্ষ, এই বরাবর কী নির্দেশ হচ্ছে আর, এই বরাবর কী নির্দেশ হচ্ছে এক্স। তাহলে এইটাকে, এই ইকুয়েশনটা তাহলে আমি কী লিখতাম, আর সমান ওয়াই সমান, তাহলে আর সমান এম, এম মানে কি, দ্যাট ইজ এটা মাইনাস বি মাইনাস এ বাই এল এম এক্স প্লাস সি কি না, এই অংশ ছেদিতাংশ কি ওয়াই অক্ষকে যে অংশে ছেদ করেছে কতটা সেটা দৈর্ঘ্যটা বলে দিয়েছি। বলো ক্লিয়ার হয়েছে? এবারে আমি ডেরিভেটিভ করছি এক্সের সাপেক্ষে, ডিআর বাই ডিএক্স ইজ ইকাল টু, এটা কনস্ট্যান্ট বি মাইনাস এল ইন্টু 1 প্লাস 0, কেন কনস্ট্যান্ট, কেন কি কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে পাচ্ছি, দেখে নাও, ডিএক্স সমান পাচ্ছি, ওপরে উঠছে, তাহলে এল বাই বি মাইনাস এ ইন্টু ডিআর। কনভার্টিংটা ক্লিয়ার হলো কিনা বলো, নোট ডাউন করো, নোট করো, হয়েছে? আমরা কীভাবে কনভার্টিং করব, তাহলে পেলাম ডিএক্স ইজ ইকাল টু এল বাই বি মাইনাস এ ইন্টু ডিআর, হয়েছে? তাহলে এইখানটাতে অল্টার করে নিই, তাহলে ডিআর কত পেয়েছি, এখানটাতে আসি, ডিআর সমান পেয়েছি রো ডিএক্স কত পেলাম, এল বাই বি মাইনাস এ ইন্টু ডিআর বাই পাই আর স্কোয়ার, হয়েছে? দেখো রো ডিএক্সের জায়গায় বসেছি বি মাইনাস এল বাই বি মাইনাস এ ডিআর বাই পাই আর স্কোয়ার ছিল, হয়েছে? এটা তোলা হয়েছে, তাহলে আমি এটা মুছবো, ওকে 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 ওকে। দেখো দেখো তাহলে আমি কি পাচ্ছি, এটাকে আমি আর ফাইন্ড আউট করতে চাইছি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিআর, আচ্ছা ইন্টিগ্রেশন রো বাই পাই ইন্টু বি মাইনাস এ ইন্টু উপরে এল 1 বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। বলো লিখেছি। এবারে প্রশ্ন হলো আর এর ইন্টিগ্রেশন করছি কোথা থেকে কতটা, আরটা এ থেকে বি পর্যন্ত, তাহলে ইন্টিগ্রেশন লিমিট এ টু বি, হয়েছে? দেখো কনস্ট্যান্ট রো বেরিয়ে এলো, এল বেরিয়ে এলো, পাই অফ বি মাইনাস অফ এ ইন্টু, এই ইন্টিগ্রেশনটা করলে দাঁড়ায় -1 বাই আর, লিমিটটা এ টু বি, তাহলে লিমিটটা বসলে প্রথমে বি বসাতো, -1 বাই বি মাইনাস অফ 1 বাই এ প্লাস হতো, তাহলে অ্যাকচুয়ালি ইকুয়েশনটা দাঁড়াতো রো বাই এল বাই পাই অফ বি মাইনাস এ ইন্টু 1 বাই এ মাইনাস 1 বাই বি। ওকে, বলো রেজিস্ট্যান্স বেরোলো আর ইজ ইকাল টু, বলো কোনো জায়গায় কোনো সমস্যা আছে নাকি, পজ করো, নোট ডাউন করো, ততক্ষণ আমরা ওকে। হ্যাঁ, এবারে আমরা আসছি, এই যে ওহমের সূত্রটা পেয়েছি তার গাণিতিক রূপ পেয়েছি ভি ইজিক্যাল টু আর আই, ভি সমান আর আই। এই যে ভি ইজিক্যাল টু আর আই পেয়েছি, এই যে ভি ইজিক্যাল টু আর আই, এটা কিসের সমীকরণ? যদি আমি ভি ভার্সেস আই লেখচিত্র আঁকি, এই সমীকরণটা কীরকম সমীকরণ, ওয়াই ইজিক্যাল টু এম এক্স টাইপের, সি নেই তার মানে অরিজিন দিয়ে যাবে। দেখো ভি ইজিক্যাল টু আর আই, অর্থাৎ ভি এবং আই এর যদি লেখচিত্র আঁকি, এটা কোন সমীকরণ থেকে পেয়েছিলাম, ওহমের সমীকরণ থেকে, ওহমের সমীকরণ। যারা এই ধরনের সমীকরণ মেনে চলে এবং এই লেখটার মতন হয়, যাদের ভিআই লেখচিত্র, তাদেরকে আমরা বলি ওহমীয় পরিবাহী, ওহমীয় পরিবাহী। অর্থাৎ এখানটাতে কি নির্দেশ করছে, আই ভি, এটা একটা সরলরৈখিক গ্রাফ, এই লেখটা এই পেছনের দিকে, তার মানে কি বিভবটা যদি কম হ্রাস পেতে পেতে নেগেটিভ হয়ে যায়, উল্টো দিকে হয়ে যায় বিভবটা, তাহলে প্রবাহটা উল্টে যাবে, এই অংশের গ্রাফটা তার নির্দেশ করছে। তাহলে এই সমস্ত যারা, যে সমস্ত পরিবাহী এই লেখটা মেনে চলবে, অর্থাৎ ওহমের সূত্র মেনে চলছে, তাদেরকে আমরা বলি ওহমীয় পদার্থ বা ওহমীয় পরিবাহী। তাহলে এই যারা এরকম মেনে চলে না, ভিআই ক্যারেক্টারিস্টিক্সের আরও গ্রাফ আছে এরকম গ্রাফ, যারা মেনে চলে না, তাহলে তারা ওহমের সূত্র মেনে চলে না, তারা কোনো না কোনো সূত্র মেনে চলে, ওহমের সূত্র মেনে চলে না, তাদেরকে আমরা বলি অওহমীয় পরিবাহী। তাদেরকে কী বলা হচ্ছে, অওহমীয় পরিবাহী। অওহমীয় পরিবাহী যেমন ধরো এটা হচ্ছে কি একটা সেমিকন্ডাক্টর ডায়োড, অর্ধ পরিবাহী, এটা একটা অর্ধ পরিবাহীর গ্রাফ, এটা
এইটা আমরা পড়বো যখন আমরা সেমিকন্ডাক্টর পড়বো, এটাকে ফরওয়ার্ড বায়াসিংয়ে থাকে, এটা তখন রিভার্স বায়াসিংয়ে থাকে। এটা ফরওয়ার্ড বায়াসিংয়ে থাকে, এটা রিভার্স বায়াসিং, অর্থাৎ বায়াসিংটা উল্টে যায়, ভোল্টেজটা উল্টে যায়, যেমন এটা উল্টে গেছিলো সেটা এটা উল্টে যাচ্ছে। এই লেগটা এরকম। এটা হচ্ছে কি একটা বাল্বের তড়িৎ ইলেকট্রিক বাল্ব, এটা একটা বাল্বের ক্ষেত্রে এটা গ্রাফ ভিআই গ্রাফ হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে কি একটা থার্মোস্টেটের থার্মিস্টারের গ্রাফ। এইটা 1 নম্বর গ্রাফটা অর্ধপরিবাহী, 2 নম্বর গ্রাফটা বাল্ব, 3 নম্বর গ্রাফটা আমরা দিলাম থার্মিস্টার, এবং 4 নম্বর এই গ্রাফটা এটাও কিন্তু একটা ভিআই গ্রাফ, এটা একটা ভিআই গ্রাফ। এই গ্রাফটা এটাও একটা তাপীয় আয়ন ডায়োড, তাপীয় আয়ন ডায়োড। যখন আমরা অ্যাকচুয়ালি ওহমীয় পদার্থ নিয়ে পড়বো, সেমিকন্ডাক্টর নিয়ে পড়বো, তখন এই ধরনের গ্রাফগুলো নিয়ে আমরা, এটা তো ডেসক্রিপ্টলি আলোচনা হবে, এগুলো একটু একটু করে আলোচনা হবে, অর্থাৎ অর্ধপরিবাহী বা অহমীয় পরিবাহীর ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ ভিআই লেখচিত্রের গ্রাফ আমরা পাবো, এ লেখা নোট ডাউন করবে, অনেক সময় এগুলোতে এক্সাম দেওয়া হয় এবং এগুলো লিখতে হবে। চলো এবার আসছি রোধ, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের সাথে কেমন সম্পর্ক থাকে সেটা আমরা আলোচনা করেছি এতক্ষণ ধরে। এবার আরেকটা বিষয়ের উপরে আমরা বলেছিলাম শেষে আলোচনা করব, সেটা হচ্ছে কি রোধ উষ্ণতার ওপর, আরও কিছু বিষয়ের উপর, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ উষ্ণতার ওপর কেমন নির্ভর করে, নির্ভরশীলতা কেমন, রোধের উষ্ণতার উপর নির্ভরশীলতা কেমন নির্ভর করে, নির্ভরশীলতা। ওকে, দেখো আমরা পেয়েছিলাম এই ইকুয়েশনটা, কি পেয়েছিলাম, আর ভ্যারিজিয়াস এল বাই এ। ওকে, ক্লিয়ার কনসেপ্ট ছিল, ক্লিয়ার ছিল। রো সমান পেয়েছি টুয়াইস এম বাই এন স্কোয়ার অফ টাও। এম কি ছিল, ইলেকট্রনের ভর, ফিক্সড, সবসময় ফিক্সড। ই ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁹ কুলম্ব, অলওয়েজ ফিক্সড। 9.1 × 10⁻31 কেজি, ফিক্সড। বাট এন এবং টাও এ দুটো কি, এন ছিল একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, আর টাও কি ছিল, রিল্যাক্সেশন টাইম, অর্থাৎ দুটো সংঘাতের মধ্যবর্তী সময় সে যতক্ষণ ধরে রিল্যাক্স করছিল, সংঘাতের সময় দুটো সংঘাতের মাঝে সে যতক্ষণ ধরে সংঘাত না ঘটে থাকছিল সেটাকে বলা হচ্ছিল রিল্যাক্সেশন টাইম। সাপোজ কোনো একটা পরিবাহীকে তুমি কি দিলে, তাপ দিলে, মানে কি দিলে, তাপ শক্তি দিলে। তাপ শক্তির দেওয়ার মানে কি বৃদ্ধি পেল, আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল, গুড, ক্লিয়ার। তাহলে তাপ কি করে, আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, তাপ শক্তি যাচ্ছে, আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করছে। আভ্যন্তরীণ শক্তির বহি কি না, যখনই তার মধ্যে শক্তি পৌঁছচ্ছে, ইলেকট্রনসগুলোর মধ্যে কম্পন, গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে গতিশীলতা বৃদ্ধি পেলে সেই ইলেকট্রনসগুলো, ধরো এখান থেকে একটা ইলেকট্রনস গিয়ে ধাক্কা করছিল, আবার এসে ধাক্কা করছিল, আরও বেগ বেড়ে গেছে, তাহলে কি করবে, সংঘাতের মধ্যে রিল্যাক্সেশন টাইমটা ডিক্রিজ করবে। অর্থাৎ যত এখান থেকে এতটা যেতে যে সময়টা লাগছিল গতিশক্তি বেড়ে যাওয়ার জন্য আর একটু কম সময় লাগবে, মানে এই রিল্যাক্সেশন টাইমটা ডিক্রিজ করবে, তাড়াতাড়ি সংঘাত ঘটাবে, তাহলে রিল্যাক্সেশন টাইম, রিল্যাক্সটা একটু কম করবে। এখান থেকে এতটা যদি 5 সেকেন্ডে রিল্যাক্স করে সংঘাত ঘটাচ্ছিল, এখন 3 সেকেন্ড হবে, তো রিল্যাক্সেশন টাইমটা কী হচ্ছে, হ্রাস পাচ্ছে। এবারে বলো রো কীরকম নির্ভর ছিল রিল্যাক্সেশন টাইমের সাথে, রো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে রো কী করবে, ইনক্রিজ করবে। রো ইনক্রিজ করার অর্থ আর ইনক্রিজ করা, ক্লিয়ার। তাহলে তাপ দিলে কী ঘটছে, তাপ দিলে আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, তার মানে ওর মধ্যেকার অণু বা ইলেকট্রনের, ফ্রি ইলেকট্রনসের গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, তার মানে রিল্যাক্সেশন টাইম হ্রাস পাচ্ছে। রিল্যাক্সেশন টাইমের সাথে রো কী সম্পর্ক, ব্যস্তানুপাতিক, তাহলে রোটা বৃদ্ধি পাচ্ছে, আরটা বৃদ্ধি পাবে, তাহলে উষ্ণতা বাড়লে আলটিমেট রোধ কী হবে, বৃদ্ধি পাবে। 1 নম্বর। আরেকটা কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে গিয়ে এন। তাহলে দেখো একটা পরিবাহীতে যখনই তাপশক্তি গেল আরও বেশি ইলেকট্রনস মুক্ত হবে, তাহলে এনটা কী হবে, বৃদ্ধি পাবে, তাহলে রোটা কী হবে, হ্রাস পাবে, আরটা কী হবে, হ্রাস পাবে। আমরা এখানে আলোচনা করছি পরিবাহীর ক্ষেত্রে। পরিবাহীর ক্ষেত্রে অলরেডি অনেক মুক্ত ইলেকট্রনস আছে, যেমন ধরো 10⁻29 সংখ্যক একক আয়তনে, কয়েক কোটি। আরও উষ্ণতা বাড়লে কয়েকটা হয়তো ইলেকট্রন সংখ্যা বাড়বে, দ্যাট ইজ এই বৃদ্ধিটা এই পরিবাহীর ক্ষেত্রে নেগলিজেবল। তাহলে গ্র্যান্টেড কোনটা, এইটা উষ্ণতা বৃদ্ধি, এইটা যে পরিবর্তনটা হবে সেটা প্রচুর পরিমাণে অ্যাকসেপ্টেবল,
ক্লিয়ার হলো এই কথাটা? অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রে অলরেডি ফ্রি ইলেকট্রনস আছে, উষ্ণতা বাড়ালেই ফ্রি ইলেকট্রনের সংখ্যা বাড়বে, কিন্তু এই বৃদ্ধিটা খুব একটা বেশি না, খুবই নমিনাল। তাহলে এই বৃদ্ধিতে রোদের হ্রাসটা তেমনভাবে গ্রাহ্য নয়, কিন্তু এই রিল্যাক্সেশন টাইমটা অনেক হ্রাস পাবে, ফলে এটা গ্যারান্টেবল। অর্থাৎ উষ্ণতা বাড়ালে কি বলবে? উষ্ণতা বাড়ালে, উষ্ণতা যখন বাড়ছে রোদটা, উষ্ণতা বাড়লে রোদটা বাড়ছে আলটিমেট। ওকে, সাপোজ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো একটা পরিবাহীর রোধ ধরো R0, উষ্ণতা বৃদ্ধি করে তুমি করলে ΔT বৃদ্ধি করলো, রোধটা বৃদ্ধি পেয়ে হলো RT, বৃদ্ধি পাবে বলেছি, তাহলে বৃদ্ধি RT মাইনাস R0, এটা বৃদ্ধি। আমরা পড়েছি ভ্যারিজিয়াস অফ R0 আর ভ্যারিজিয়াস অফ ΔT। যদি না থেকে থাকো, আমার তাপীয় প্রসারণের একটি ছোট্ট ভিডিও বানানো আছে, দেখতে পারো তোমরা। এই দেখ, এটা মনে রাখার একটি প্রসেস আমি বলেছি, সেটা কীভাবে হয়েছে। তাহলে কী পাচ্ছি? RT মাইনাস R0, এখানে আমরা একটা ধ্রুবক নিয়ে আসছি, একই রকমের দেখতে সমানুপাতিক মতন, এটাকে বলা হচ্ছে রোধ উষ্ণতা গুণাঙ্ক R0 ΔT। আলফাটাকে কি বলছি? আলফাটাকে বলছি রোধ উষ্ণতা গুণাঙ্ক, রোধ উষ্ণতা গুণাঙ্ক আলফাটাকে বলছি। তাহলে RT কি পাচ্ছি? RT পাচ্ছি দেখো R0 প্লাস R0 ΔT ইন্টু আলফা, তাহলে পাচ্ছি R0 ইন্টু 1 প্লাস আলফা ΔT। হয়েছে 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 হয়েছে, দেখো ক্লিয়ার হলো কিনা? ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে যদি আমি আলফাটা বলি, তাহলে আলফা কি বলতে পারি? দেখো RT মাইনাস R0 বাই R0 ইন্টু ΔT, when R0 is equal to 1 and ΔT is equal to 1, that alpha is equal to RT মাইনাস R0। সংজ্ঞাটা বলা কত সহজ। R0 is equal to 1 মানে কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে উষ্ণতার রোধ থাকে, ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থেকে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে একক রোধের, এই যে একক রোধের কোনো পরিবাহীর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে, আমি বলতে পারি 0 থেকে 1, তাহলেও হবে 0 থেকে 1, বা তুমি বলতে পারো একক 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে কোনো পরিবাহীর রোধ 1 ডিগ্রি বৃদ্ধি করতে একক রোধের কোনো পরিবাহী যে রোধের পরিবর্তন ঘটে তাকে রোধ উষ্ণতা গুণাঙ্ক বলে। হয়েছে? রোধ উষ্ণতা গুণাঙ্ক বলে। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার 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 বলো, হয়েছে? চলো আর দুটো বিষয় আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে কি, আর দুটো বিষয় আমরা একটু বলে নেবো, সেটা হচ্ছে কি আলোর প্রভাব, অর্থাৎ রোধ উষ্ণতার উপর আলোর প্রভাব। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পরিবাহী, যেমন ধরো সেলেনিয়ামের ক্ষেত্রে দেখা যাবে যে যদি তুমি উষ্ণতার বৃদ্ধি আলোর ক্ষেত্রে আলোর প্রভাব ফেলো আর তার উপরে আলো ফেললে তার রোধটা কমবে। সেলেনিয়ামের ক্ষেত্রে দেখা যাবে আলো ফেললে তার রোধ কমবে। হয়েছে? এটা একটা। আচ্ছা, এবারে ধরো তোমাকে বলা হলো যে চাপের প্রভাব কার্বন গুঁড়ার ক্ষেত্রে, তার ক্ষেত্রে চাপের ক্ষেত্রে রোধ ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। হয়েছে? আচ্ছা, ক্লিয়ার? তাহলে কার্বন গুঁড়োর ক্ষেত্রে কার্বনের উপর চাপ বাড়ালে রোধ কমে, চাপ কমালে রোধ বাড়ে। এই ধর্মকে কাজে লাগিয়ে কিন্তু আমরা কার্বন মাইক্রোফোন নামক যন্ত্র তৈরি করেছি। হয়েছে? চৌম্বক ক্ষেত্রের প্রভাব, বিসমাথ ধাতুর ক্ষেত্রে উচ্চ চৌম্বক ক্ষেত্র সম্পন্ন চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে রোধ বেড়ে যাবে। বিসমাথের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে রোধ বাড়বে। কার্বনের ক্ষেত্রে তোমার ক্ষেত্রে যদি দেখা যায় যে কার্বনের ক্ষেত্রে আমরা চাপটাকে বৃদ্ধি করি, চাপের প্রভাব করি, অর্থাৎ চাপটাকে বৃদ্ধি করি, তার ক্ষেত্রে রোধটা হ্রাস পায়, ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। সেলেনিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি যে তার উপরে আলো পড়লে আলোর তীব্রতা যদি বাড়ে তাহলে তার রোধ কমে। এই সেলেনিয়ামের এই হিসাবে আমরা অন্ধকারে, যেমন ধরো সেলেনিয়ামের এই ধর্মটাকে কাজে লাগিয়ে লেজার প্রিন্টারে ব্যবহার করেছি। লেজার প্রিন্টারে আমরা সেলেনিয়ামের এই ধর্মটাকে কাজে লাগিয়েছি। হয়েছে? আচ্ছা, কতগুলো রাশির ইউনিট একটু বলে নিই, ইউনিটগুলো ছিল তো আরেকবার বলে নিই প্রত্যেকটা ইউনিট। আচ্ছা, প্রথম কথা আরের ইউনিট কীভাবে বলবে? আরটা বেরিয়েছিল একদম প্রথম কনসেপ্ট থেকে, পুরো আলোচনার প্রেক্ষাপট থেকে আমরা ধরে নিই যে আরের ইউনিটটা কী হবে, এবং প্রত্যেকটার ইউনিট একটু বলে নেব এবং কি হবে সেটা দেখে নেব। চলো, আর পেয়েছিলাম আমরা কি ভি বাই আর, ভি এর কী হবে? ভি বাই আই, ভি এর ইউনিট কী ছিল? ভোল্ট বাই অ্যাম্পিয়ার, ভোল্ট
বাই অ্যাম্পিয়ার, এটাকে এক কথায় বলা হয় ওহম। ওকে, আর ইজ ইকাল টু রো এল বাই এল। এবারে বলছি রো এর ইউনিট, তাহলে আর এ বাই এল, তাহলে আর এর ইউনিট পেয়েছি রো, যদি এর ইউনিটটা কী পাবো, রো এর ইউনিট পাবো, উপরেরটা ওহম, যদি আমি মিটারে বলি তাহলে মিটার স্কোয়ার বাই মিটার, তার মানে উপরে মিটার, ওহম মিটার হয়েছে। আলফা কী পেলাম, আলফা রোদ উষ্ণতা গুণাঙ্ক, তার ইউনিটটা পাবো ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 অর কেলভিন টু দি পাওয়ার -1 অর ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1। ক্লিয়ার? তাহলে পুরো আলোচনাটাতে আমরা গত দিন এবং তার আগের দিনের ক্লাসে আমরা দেখেছি বিচলন বেগের রাশিমালা প্রতিষ্ঠা করেছি, প্রবাহমাত্রা করেছি, বিভব প্রভেদ করেছি। আজকে ওহমের সূত্রের থেকে যে একটা ধ্রুবক পেয়েছি রোধ, সেই রোধটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এই সমীকরণ থেকে আমরা পেয়েছিলাম এবং দেখতে পেয়েছি এল এবং এর উপর নির্ভর করে, এছাড়া বিভিন্ন নির্দিষ্ট পরিবাহীর কতগুলো ধর্মের উপর নির্ভর করে, দ্যাট ইজ সেটা হচ্ছে কি নির্দিষ্ট পরিবাহের ক্ষেত্রে যেটা নির্দিষ্ট সেটাকে আমরা বলছি রো বা রোধাঙ্ক। সেই রোধাঙ্কটা নির্ভর করে কার উপরে, উষ্ণতা পরিবর্তন করলে এবং ঘনত্ব অর্থাৎ পরিবাহী পরিবর্তন ঘটলে একক আয়তনে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন ঘটে, দ্যাট ইজ রো এর পরিবর্তন ঘটে, অর্থাৎ পদার্থের বা পরিবাহীর পরিবর্তনে রো এর পরিবর্তন ঘটে। আলটিমেটলি না হলে রোধটা নির্ভর করে আর এবং এল এবং এর উপরে। এছাড়া যেহেতু রোটা উষ্ণতা বৃদ্ধি করলে রিল্যাক্সেশন টাইম এবং একক আয়তনে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন ঘটে, পরিবাহীর ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা পরিবর্তন হয় না। তবে যদি দেখা যায় সেটা সেমিকন্ডাক্টর হয়, এই কথাটা বলে নিই, যদি দেখা যায় সেমিকন্ডাক্টর হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে এই যে রিল্যাক্সেশন টাইম খুব একটা পরিবর্তন, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই রিল্যাক্সেশন টাইমটা যদিও ক্ষেত্রে এর পরিমাণটা বৃদ্ধি পায় কিন্তু হ্রাস পায়, কিন্তু এর ক্ষেত্রে এনের সংখ্যাটা বৃদ্ধি পাবে, অর্থাৎ এটা নেগলিজেবল বাট এটা গ্রহণযোগ্য। ফলে কী হচ্ছে, এনের পরিমাণটা বৃদ্ধি পাওয়ার কারণে রোধটা কী করবে, এন বৃদ্ধি মানে রোধটা হ্রাস পাবে, অর্থাৎ উষ্ণতা বাড়ালে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে রোধটা হ্রাস পায়। কারণ হচ্ছে কি এই রোটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে রিল্যাক্সেশন টাইমটা যদিও হ্রাস পাচ্ছে কিন্তু তার থেকেও বড় কথা এনটা হচ্ছে গিয়ে এক্ষেত্রে এনটা এত পরিমাণে বৃদ্ধি পায়, অর্থাৎ মুক্ত ইলেকট্রনের সংখ্যাটা, মুক্ত পরিবাহীর সংখ্যাটা এত পরিমাণে বৃদ্ধি পেতে থাকে যে বৃদ্ধি পাওয়ার অর্থ এনটা বৃদ্ধি পাওয়ার অর্থ 8টা হ্রাস পাবে, 8টা হ্রাস পাওয়ার অর্থ রোধটা হ্রাস পাবে, অর্থাৎ রোটা হ্রাস পাবে, দ্যাট ইজ 8টা হ্রাস পাবে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। ঠিক আছে, এছাড়া কিছু পদার্থ আছে যেগুলোকে আমরা ব্যবহার করি বিভিন্ন পরিবেশ, যাদের ক্ষেত্রে আলফাটার খুব একটা পরিবর্তন ঘটে না, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে তাদের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন ঘটে না। তবে পরিবাহীর ক্ষেত্রে এমনি জেনারেলির ক্ষেত্রে দেখা যায় তাদের ক্ষেত্রে যদি গ্রাফটাকে আমরা আঁকি এরকম একটা পরিবর্তন ঘটে, কিন্তু যে কিছু পদার্থের ক্ষেত্রে প্রায় সেম থাকে, খুব একটা রেয়ার পরিবর্তন, খুব রেয়ার। যেরকম একটা ম্যাঙ্গানিন ধাতু দেখা যাবে এদের ক্ষেত্রে সেরকমভাবে রোধের পরিবর্তন হয় না, তাহলে সেই সব পরিবর্তন সংকোধাতু তৈরি করা হয়, ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টেন। এই যে অনেক সময় প্রশ্ন দেওয়া হয় ম্যাঙ্গানিন এবং কনস্ট্যান্টেন এই ধাতুগুলো সাধারণত আমরা ওই যে মিটার বীজ ব্যবহার করি, মিটার বীজ তৈরি করি, তার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার কারণ অনেকক্ষণ ধরে এক্সপেরিমেন্টটা তুমি যখন করছো, সেই এক্সপেরিমেন্টটা করবার সময় দেখা যাবে উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে ওদের রোধটাকে পরিবর্তন হয়ে যাওয়ার কথা, কিন্তু এদের পরিবর্তনটা এতটা কম হয় যেটা নেগলিজেবল, তাই ওই ধরনের সংকর ধাতু ব্যবহার করা হয় যাদের তাহলে আলফাটা কী হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ সাধারণত কনস্ট্যান্ট, খুব একটা তেমন পরিবর্তন হয় না। ওকে, এই পর্যন্ত আজকের আলোচনা। নেক্সট পার্টে আমরা প্রবাহী তড়িতের আরও পরের পার্ট নিয়ে আসবো। ওকে, ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।